নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। চুরি তো আমাদের শাস্ত্র পুরাণেই আছে। স্বয়ং কার্তিক নাকি চৌর্য শাস্ত্র রচনা করেছিলেন, এমনটা পুরাণে বলা আছে। যদি আরও অকাট্য প্রমাণ চান তাহলে পুনেতে যেতে হবে। সেখানে ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউটে রাখা আছে চৌরচর্যা বিস্তৃত বিবরণ। কিভাবে চুরি করা যায়, কিভাবে নিপুণ হাতে শীত কাটা যায়, কোন প্রহরে চুরি করলে গেরস্ত টেরও পাবে না, রাজার শ্যালকের ঘরে চুরি করা যত সহজ তার কারণও বলা আছে। রাজার শ্যালকের আয় রোজগার তো সবই ঘুরপথে, কাজেই তার ঘর থেকে মোহর কেন, সাতনরি হারও তো নজরানা হিসেবে আদায় করা। অতএব চুরি গেলেও রাজার শ্যালক অভিযোগ জানাতে পারে না। এত বিস্তৃত বিবরণের পরে এই শাস্ত্রের মূল কথাটা বলে দেওয়া আছে। তার সারমর্ম হলো, চুরিবিদ্যে মহাবিদ্যে যদি না পড়ো ধরা। বলাই আছে, সূক্ষ্মভাবে বহু সাধনার পরেই এই চৌর্য বৃত্তিতে নামা উচিত, নচেত নয়। তো সেই প্রাচীন কাল থেকেই মুলুক জুড়ে চুরি হয়েছে, চুরি গেছে, চুরি করেছে। আমরা সেসব চুরির কথা শূদ্রকের মৃচ্ছকটিকে দেখেছি ভাসের চারুদত্ত নাটকে। একটা পুঁথির হার চুরি করে দুর্গা রেখে দিয়েছিল সযত্নে লুকিয়ে কুলুঙ্গিতে। সেই হার অপু ছুঁড়ে ফেলে দিল পুকুরে, কেউ জানতেই পারলো না। সেই চুরির কথা আবার বাইসাইকেল থিফের চুরিও আমাদের দেখা। ইদানিং অবশ্য এসব শাস্ত্র উপন্যাস বা নাটক পড়ে বা সিনেমা দেখে জানতে হয় না। সকালে উঠে খবরের কাগজ খুলুন, সন্ধে টিভিটা চালিয়ে দিন, গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, মায় পুকুর চুরির হাজারো গল্প রোজ পড়বেন, দেখবেন, শুনবেন। আবার টাকার পাহাড় শুনতে শুনতে বিরক্ত এক ভদ্রলোক তো সেদিন বলেই ফেললেন, ফর আ চেঞ্জ এবার টাকার সমুদ্র বললে কি হয়, একটু ভেরিয়েশন আনুন না। তিনটে মোদ্দা চুরির কথা বিরাটভাবে শোনা যাচ্ছে। আগে সেগুলোর কথা বলেনি, তারপর চুরির অন্য গল্প শোনাবো। এ রাজ্য সরগরম চাকরি চুরি নিয়ে, গরু চুরি নিয়ে আর কয়লা চুরি নিয়ে। চাকরি চুরিতে খোদ শিক্ষামন্ত্রী থেকে ফ্লপ ছবির হিট নায়ক, সিকি নেতা থেকে ধামাধরা সাংবাদিক ক্যামেরাম্যানের নাম জড়িয়ে আছে। ও দয়াল বিচার করো, হোক বিচার। কিন্তু একটা কথা বলুন তো, কত চাকরি, কতজনের চাকরি চুরি গেছে? হাইকোর্টের অর্ডার ইত্যাদি ঘেঁটে জানা যাচ্ছে 1003 কি বড় জোর 3,500 চাকরি চুরি গেছে। মানে শেষ জমা পড়া হিসেবেও তার 3.5 ছাড়াচ্ছে না। তবুও চাকরি তো, মানে সরকারি চাকরির এই আকালের বাজারে 3,500 চাকরি খুব কম কথা নয়। কিন্তু রাজ্যের বেকারত্বের পরিসংখ্যানের পাশে, রাজ্যের কর্মপ্রার্থীদের পরিসংখ্যানের পাশে এই সংখ্যা 1% নয়। এমনকি এই চাকরি চুরিতে যে টাকা হাত বদল করা হয়েছে, বলা হচ্ছে তার সাফ এস্টিমেট হলো 70 থেকে 80 কোটি টাকা। পাশে কয়েকটা পরিসংখ্যান রাখি। কেবল বাংলাতে গত 10 বছরে রিনিউয়েবল এনার্জি, গ্রিন এনার্জি, সোলার, উইন্ডমিল ইত্যাদি খাতে নাকি ব্যয় করা হয়েছে 870 কোটি টাকা। কই গেল সে টাকা? কারা খেয়েছে? যে প্রজেক্ট শুরু হয়েছিল তা ধুলোর আবরণে পড়ে আছে, বেকার যন্ত্রপাতি পড়ে আছে। আসুন আরেকটা তথ্য দেওয়া যাক, তবে তার আগে সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। আসানসোল বর্ধমানে কয়লা খনি এলাকা জুড়ে খনি ভরাট করা, পরিত্যক্ত খাদান বালু দিয়ে ভরাট করা, এলাকার ধস নিয়ন্ত্রণ আনার জন্য বেশ কিছু প্রজেক্টে গত 5 বছরে ব্যয় বরাদ্দ 1600 কোটি টাকা। কেউ কাজ হতে দেখেছেন কোথাও? দেখে থাকলে জানান। কেবল বাংলার 100 দিনের কাজের ব্যয় বরাদ্দ গত 2 বছরে কমেছে 130 কোটি টাকা। গান্ধী মূর্তির তলায় কেউ বসেছেন? না, বসেননি। কারণ ওসব চাষাভুষো স্টোরিতে খবরওয়ালাদের পেট ভরে না, রাজনীতিওয়ালাদের মন ভরে না। 5 জন মুখ্য সচিব বদল হয়ে গেল, বিধানসভা নির্বাচনের শেষে সরকারও হয়েছে, কিন্তু পোস্তার ব্রিজ কেন ভাঙলো? জানা গেছে? জানা যায়নি। আপনি জানতে পারেননি। গত 10 বছরে কৃষকের ব্যবহার করা সারের দাম বেড়েছে 65%। হ্যাঁ, 65%। সাবসিডি তুলে নেওয়া হয়েছে। জেনেছেন 3,000 চাকরি চুরি গেছে। জানেননি 3 কোটি চাষাভুষোর কথা, যাদের রোজগার কমেছে, খরচ বেড়েছে। চলুন দ্বিতীয় চুরিটার কথায় আসা যাক, কয়লা চুরি। কয়লা সিন্ধুকে তো থাকে না, কয়লা থাকে খনিতে। সেই কবেই কয়লা খনি সরকারের হাতে এসেছে, যদিও পরে সরকার সেই কয়লা উত্তোলনের বরাত দিয়েছে বিভিন্ন শিল্প মালিকদের হাতে। সে প্রশ্ন পরে।
যেটা তথ্যটা হলো কয়লা খনির মালিক সরকার, বিসিসিএল, সিসিএল ইত্যাদি প্রতিষ্ঠানের হাতে। তার মাথা থেকে ল্যাজে বসে থাকা কর্মচারীদের জন্য বিপুল ব্যয় হয়। পাহারাদারির জন্য আছে চৌকিদার থেকে সিআইএসএফ, প্যারামিলিটারির দল, তাদের জন্য বিপুল খরচ। 13,214 কোটি টাকা খরচ বরাদ্দ করা হয়েছে 2023-এর বাজেটে সিআইএসএফ এর জন্য। 2024-এর বাজেটে তার চেয়ে সামান্য বেশি 13,665.84 কোটি। এবং জানা গেল কয়লা চুরির জন্য নাকি অনুব্রত মোড়ল দায়ী। হতে পারেন, আবার নাও হতে পারেন, কিন্তু তার আগেই তো প্রশ্ন তোলা উচিত যে কোটি কোটি টাকা খরচ করে এই পাহারাদারদের তাহলে রাখা হয়েছে কেন? নাকি এরাও ওই চুরির অংশীদার? যদি তাই হয় তাহলে এদের কজনকে ধরা হয়েছে, কজনকে জেরা করা হয়েছে, কজনের বাড়িতে সার্চ হয়েছে, কতজন জেলে আছে? আমাদের তথ্য বলছে একজনও নেই। তাহলে তাহলে এটা কি নৌটঙ্কি? আসল চুরিকে গুলিয়ে দিয়ে চুরি চলতে দেওয়ার নাটক? আচ্ছা, এই ইন্টারনেট, ভিডিও কল ইত্যাদির জামানায় একজন অভিযুক্তকে দিল্লিতে না নিয়ে গেলে জেরা করা যাবে না? নাকি দিল্লি যাওয়ার নাটকটা জমছে ভালো? ওই দেখ চোর চোর, জমে ক্ষীর, তাই না? তদন্ত তো জানতাম সন্তর্পণে হয়, এ তো ঢাক ঢোল পিটে জানান দিয়ে তদন্ত হচ্ছে। কথায় কথায় শখানেক সিকিউরিটি অফিসার আমলা নিয়ে রাজ্যে এসে রেড চালানো হচ্ছে, আর 2-3 জন অফিসার কলকাতায় উড়ে এসে জেরা চালাতে পারলো না। নাটক জমিয়ে দেওয়ার জন্য অভিযুক্তকে টেনে আনা হলো আসানসোল থেকে। তিনি মাঝপথে ল্যাংচা খেলেন নাকি আলোচনা করলেন, মিডিয়া জানলো, সবাই জানলো, ইডি জানলো না, সিবিআই জানলো না। কি কিউট, তাই না? সেসব নৌটঙ্কি তো আমরা দেখে ফেলেছি। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। চলুন তৃতীয় চুরিতে যাওয়া যাক, গরু চুরি। তো এই চুরি করা গরু যাবে কোথায়? বাংলাদেশে। বর্ডারে কে দাঁড়িয়ে আছে? বর্ডার সিকিউরিটি ফোর্স। 2023-এর বাজেট বরাদ্দ কত? 24,771 কোটি টাকা। গতবার ছিল 23,557 কোটি টাকা, আর এবারে 25,027.52 কোটি টাকা। তো এই মাইনে নিয়ে, হাতে AK-47 নিয়ে, তার কাটা বসিয়ে, সার্ভেলেন্সের জন্য কোটি কোটি টাকা যন্ত্রপাতি বসিয়ে ওনারা ঘুমোচ্ছিলেন না সিনেমা দেখছিলেন? দেশের ভেতরে গরু চুরি হলে গরুর মালিক থানায় মামলা করবে। কটা মামলা এমন হয়েছে? সেই মামলা ছাড়া গরু পাচারের মামলা তো টিকবে। তারপর আসবে বর্ডার সিকিউরিটি ফোর্সের কাহিনী। তারা পাচারের সময় কি করছিলেন? কিন্তু এসব তথ্য কি মানুষকে জানানো হচ্ছে, বা আদেও এসব তথ্য আছে? তাহলে ওই নৌটঙ্কি, গ্যালারি গরম করা হচ্ছে। প্রতিদিন নতুন নাম, প্রতিদিন নতুন তথ্য। পার্থ চ্যাটার্জি রাতে রুটি খাচ্ছেন, অনুব্রতর ফিস্চুলা ফেটে গেছে, মানিকের লন্ডনে বাড়ি, রোজ সেন্সেশনাল নিউজ, হাড় হিম করা চিত্রনাট্য, শেষে বেকসুর খালাস। আদেও অপরাধীদের ধরার কোনো চেষ্টাই কি হচ্ছে, নাকি সবটাই ধামাচাপা দেবার জন্য নাটক হচ্ছে? অন্যদিকে তাকিয়ে দেখুন, দেশের খনির ইজারাদারি পেয়ে গেছেন আদানি। আইন ছিল না, কই বাত নেই, নয়া আইন তৈরি হয়ে গেল। দেশের এয়ারপোর্টের মালিকানা আদানির হাতে। কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই তারাই পেয়ে যাচ্ছে বরাত। আমার আপনার ব্যাঙের আধুলি রাখা আছে ইন্স্যুরেন্স কিংবা ব্যাংকে, সেখানকার টাকা চলে যাচ্ছে আদানিদের হাতে। আদানি ডুবলে আমরাও ডুববো, ডুবছি। কত টাকার? লক্ষ কোটি টাকার। কিন্তু না, এসব এই চৌর্যবিদ্যা মেনে বহু সাধনার ফল। কাজে ধরাও যাবে না, জেলও হবে না, আর জেরার প্রশ্নই নেই। আবার চৌর্য শাস্ত্রে ফেরা যাক। সেখানে সাফ বলা আছে, রাজা, অমাত্য, রাজার আত্মীয় স্বজন, শালক ইত্যাদিদের সঙ্গে সদ্ভাব রাখিবে, তাহাদিগকে চুরির এক অংশ প্রদান করিবে, ইহাতে চুরি ধরা পড়িলেও দণ্ডের হাত থেকে বাঁচা যায়। বাদশাহ 64 কলার মধ্যেই রেখেছিলেন চৌর্যবিদ্যাকে। মৃচ্ছকটিকের চোর শার্বিলক সেটাই বলেছে। এই চুরি যেহেতু এক প্রকারের কলা, আর্ট, সেজন্য চোরেরা গৃহস্থের বাড়িতে এমনভাবে শীত কাটবে যা এক প্রকার দৃষ্টিনন্দন স্থাপত্য রূপে বিবেচিত হবে, এবং নগরবাসীরা সকালে ঘুম থেকে উঠে সেই চৌর্যকর্ম দেখে চোরের নিন্দা করলেও তার শৈল্পিক গুণের প্রশংসা না করে পারবে না। তাই শার্বিলক চারুদত্তের ইটের বাড়িতে
যেখানে শীত কেটেছিল সেখানে এক পূর্ণ কুম্ভের ছবি এঁকে আসে, যা দেখে নগরবাসীরা প্রশংসাই করেছিল। ঠিক তাই মোদি সখা আদানির চুরি আজ দেশে এক শিল্পকর্ম। গদি মিডিয়ার কাছে তা ব্যবসা। আম্বানির ব্যবসা হলো অধ্যাবসায়, আর যত নষ্টের গোড়া হলো কেষ্ট মোড়ল, মানিক মোড়ল, পার্থ মোড়ল। স্বাভাবিক যে তাদের কষ্ট বাড়বে, বই কমবে না, কারণ শাক দিয়ে তো মাছ ঢাকা হয়ে থাকে। কিন্তু সমস্যা হলো এই এনারা তো গত 2-1-3 বছর জেলে আছেন। তাহলে কি আপাতত গরুরা দুধ দেয় আর হাম্বা বলে ডাকতেই থাকে? কেউ তাদের পাচার করে না। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।